সাপোজ এখানে আমরা এখানে HTML সাপোজ ধরেন 4 ভার্সন দিয়ে দিলাম, তারপরে HTML সরি আমরা সবগুলো ছোট হাতে লিখি কারণ আমাদের সবগুলো বড় হাতের হয়ে গেছে। HTML দ্রুত প্রকাশকারী 1.0, দেন এখানে HTML দিই HTML, দেন আমরা এখানে দিব হচ্ছে 2.0, সাপোজ এমনি দিলাম বোঝানোর সাথে। HTML 3.0, দেন HTML 4.0, সাপোজ এটা বোঝানোর স্বার্থে আমি দিলাম। তো এখন যদি আমি এটাকে সেভ করি, Ctrl S, তারপরে যদি আমরা এখানে ফিরে আসি, আচ্ছা আমাদের এটা এখান থেকে প্রবলেম হয়েছিল, যাক সমস্যা নেই, আমি ঠিক করে নিচ্ছি। তো এখন দেখেন রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এখানে দেখেন HTML যে 5টা আছে এই 5-এর কিন্তু দেখেন সাব লিস্ট তৈরি হয়েছে। তো আমি এই কথাটাই বারবার বলছিলাম যে আমরা লিস্ট আজকে সম্পূর্ণরূপে শিখব। তো এখন প্রথম যে লিস্টটা ছিল আমাদের এ দিয়ে HTML5, দেন আমাদের ছিল CSS3, দেন জাভা স্ক্রিপ্ট, তারপরে ছিল PHP অ্যান্ড MySQL। অথচ আমি এখানে দেখেন HTML5-এর কিন্তু কয়েকটা ভার্সন, একেবারে 1 2 3 4 এইভাবে একটা সাব লিস্ট তৈরি করে দিলাম। তো এইভাবে কিন্তু যে কোনো লিস্টের লিস্টের আন্ডারে কিন্তু সাব লিস্ট করা যায়। তো এটাই ছিল আমাদের লিস্টের বিষয়, সাব লিস্টের বিষয়। তো আরেকটা জিনিস না দেখালেই নয়, সেটা হচ্ছে ইউএলতে আমরা আসলে সবসময় যে কথাটা বলে থাকি আনঅর্ডার লিস্ট। এখন এই আনঅর্ডার লিস্টটাকে আমরা কিন্তু বুলেটেড লিস্টও বলে থাকি, মানে ছোট ছোট বুলেট চিহ্ন বা ছোট ছোট বৃত্ত চিহ্ন এগুলো চলে আসে। তো এগুলো আসলে কিভাবে আমরা করতে পারি চলেন একটু দেখে আসি। এখন আমি এখানে সাপোজ এইটাকে নিই, তো এটাকে যদি নিই দেন কপি করলাম, এখান থেকে আমরা কি করব, পেস্ট করব। আচ্ছা পেস্ট করার পরে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে ওএল আছে, আমরা এখান থেকে সরাসরি ইউএল দিব। ইউএল এর নাম হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এখান থেকে অবশ্যই ইউএল লিখব, দেন আমরা এটাকে সেভ করব। তো যদি সেভ করি ঘটনাটা কি ঘটে চলে একটু দেখে আসি নিচের দিকে। এখানে লক্ষ্য করেন HTML5-এর পাশে একটা বৃত্তকার চিহ্ন, তারপরে CSS3-র সাথে বৃত্তকার, এই বৃত্তকার চিহ্নগুলো আছে। আর HTML5-এর ঠিকই দেখেন এখানে যে আমি অর্ডার লিস্ট দিয়ে সাবমেনু করছিলাম, এখানে কিন্তু চলে আসছে, এই যে টাইপ যেটা দিছিলাম যে রোমান সংখ্যার যে টাইপটা, সেটা কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, কেননা লিস্ট, টেবিল, ফর্ম এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য
এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো খুবই সতর্ক হয়ে তৈরি করতে হয়। এখন মোটামুটি যাই হোক, আপনারা দেখলেন যে আমি কিভাবে লিস্ট তৈরি করলাম। তো লিস্টের পর্ব আসলে আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেল। এর ছাড়া বাইরে আর কোনো লিস্ট তেমন আমি দেখছি না যে সেগুলো সেভাবে লিস্ট করব আর কি। তো এখন লিস্টের টাইপটা কিন্তু একটু চেঞ্জও করা যেতে পারে। চেঞ্জ কিভাবে করব চলেন একটু দেখে আসি। সাপোজ আমাদের এখানে শুধুমাত্র আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা শুধুমাত্র একটা বৃত্ত চিহ্ন নিয়ে আসছি, একদম ছোট ছোট ডট চিহ্ন, তাই না? তো এখন আমরা যদি চাই যে এখানে ডট না এসে বৃত্ত আসবে, বৃত্ত, তাহলে কিভাবে আমরা বৃত্তটা নিয়ে আসতে পারি? তা আমরা অবশ্যই এখান থেকে কি করব, এটাকে কপি করব। কপি করার পর ঠিক নিচে নিচে আমরা পেস্ট করে যাব। তো এখন এখান থেকে দেখেন টাইপ রয়েছে এ। তো আমরা টাইপ এটা না দিয়ে এখানে সরাসরি আমরা করব। দেখেন ওখানে এ দিছিলাম কিন্তু, বাট কিন্তু আসেনি, কিন্তু কি আসছিল, ছোট ছোট ডট আসছিল। মানে ইউএল দেওয়ার সাথে সাথে কিন্তু বুলেট চিহ্নগুলো চলে আসবে, এটা সবসময় মনে রাখতে হবে। এখন যদি আপনি স্কোয়ার লেখেন তাহলে এখানে যেটা আসবে, এখানে দেখেন আরও অনেক কিছু আছে। হ্যাঁ, তো স্কোয়ার লেখার পরে যদি আমি এখানে সেভ দিই, দেন আমি এখান থেকে যদি রিফ্রেশ করি তাহলে এখানে বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু স্কোয়ার চিহ্ন আসছে, বৃত্তকার চিহ্ন। এক কথায় যদি আমি একটু বড় করি, হ্যাঁ, ছোট ছোট থাকলে দেখতে কষ্ট হবে, এখানে দেখেন স্কোয়ার চিহ্ন আসছে। আমি যদি এই জায়গাটায় লিখতাম যে সার্কেল, তাহলে কিন্তু অবশ্যই আমার সার্কেল আসতো, মানে বৃত্ত আসতো। আমি তো লিখেছি কি লিখেছি, স্কোয়ার লিখেছি, এই জন্য এখানে স্কোয়ার এসছে। তো অবশ্যই কিন্তু বৃত্ত লেখার সময় কি লিখতে হবে, বৃত্ত যদি বৃত্ত চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে সার্কেল কথাটা উল্লেখ করতে হবে, সার্কেল। তো সাপোজ এখানে যদি মনে করেন যে নিচের এইগুলো সার্কেল দিবেন, দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি দেখাই একটু, এখানে বৃত্ত স্কোয়ার দিয়েছি, তো এখানে লিখলাম সার্কেল, সার্কেল চলে এসছে। দেন আমি এখানে সেভ দিলাম। এখন যদি বিষয়টা আমি দেখাই, এখানে দেখেন এরকম প্রত্যেকটা কিন্তু এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই সার্কেল হয়ে গেছে। তাহলে আশা করি বৃত্ত, সার্কেল, স্কোয়ার এগুলো নিজেরা নিজেদের মতো করে দিতে পারবেন, এবং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ লিস্টের বিষয়ে এই ধরনের টপিকগুলো যখন আসে, অবশ্য গুগল সার্চ দিলে পাওয়া যাবে অ্যাভেলেবল, কিন্তু অনেক সময় মাথাতে থাকে না যে গুগল সার্চ দিয়ে আমি বের করবো। ঠিক আছে, তো যারা এক্সপার্ট হবেন অবশ্যই গুগল সার্চ দিয়ে দেখবেন, সমস্যা নেই। এখন আমরা আরেকটা জিনিসের কথা না করলেই নয়, যেমন ডেফিনেশন লিস্ট আমরা কিভাবে করে থাকি আসলে মূলত। তো সেটা ধরেন ডেফিনেশন লিস্ট আমি একটু দেখাই, সাপোজ এখানে দেখাই। তো ডেফিনেশন লিস্টটাকে অবশ্যই ডিএল দ্বারা আমরা উল্লেখ করে থাকি, মানে ডেফিনেশন, অর্থাৎ ডেফিনেশনের ডি প্রথম অক্ষর এবং লিস্টের প্রথম অক্ষর এল, এই দুইটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে যে এখানে আমরা ডিএল কথাটা ব্যবহার করব। তো ডিএল এটা কিন্তু একটা কোড, অ্যাট্রিবিউট বলতে পারেন বা ট্যাগও বলতে পারেন, যেটা খুশি সেটা বলেন, সমস্যা নেই, এলিমেন্টও বলতে পারেন। তো ডিএল শুরু করলাম, ডিএল দিয়ে আবার কী করবো, শেষ করবো না, ব্যাকস্ল্যাশ বা স্ল্যাশ দিয়ে আমরা এটাকে শেষ করে দেব। ওকে, মানে খুন করবেন না, কিন্তু জাস্ট শেষ করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা আসি সেটা হচ্ছে হেড টু নিই। হেড টু নামের একটা অপশনটা নিই। হেড সম্পর্কে আপনাদের কিছু বলা লাগবে না। দেন এখানে আমরা ডিটি নেব। ডিটি আমি পরে বুঝাচ্ছি আসলে ডিটি জিনিসটা কি। তো সাপোজ লিখলাম যে ওয়ার্ড প্রসেসর, দেন আমরা কি করব, ওই যে H2 ট্যাগটা নিয়েছিলাম, ওই H2 ট্যাগটাকে আমরা স্ল্যাশ দিয়ে শেষ করে দিব। ঠিক আছে, এবার আমরা কি করব, এখান থেকে ওই যে ডিটি নিয়েছিলাম, ডিটিটাকেও শেষ করব। ওকে, ডি অ্যান্ড টি। ওকে, দেন আমরা নিচের লাইনে আসলাম। তো নিচের লাইনে আসার পরে এবার আমরা যেটা করব সেটা ডিডি নামের একটা অপশান নেব।
ডি অ্যান্ড ডি, ঠিক আছে। তো ডিডি মানে হচ্ছে ডেসক্রাইবস দ্য আইটেম ইন দ্য লিস্ট, মানে এই লিস্টের যে লিস্ট আমি ইউজ করছি, ডিটিতে হচ্ছে ডিফাইন্স দ্য আইটেম ইন দ্য লিস্ট, মানে এই আইটেমটাকে কি করে বর্ণনার জন্য, আর বর্ণনার জন্য ডিডি ব্যবহার করা হয়, আর বিবরণের জন্য শুধু ডিটি ব্যবহার করা হয়। তো আমি এখানে ডিটিটা কি ব্যবহার করলাম, ওয়ার্ড প্রসেসরের জন্য ডিটা ব্যবহার করলাম, এবং এই ওয়ার্ড প্রসেসর সম্পর্কে যদি একটা প্যারাগ্রাফ লিখে থাকে তো সেটাই হচ্ছে এর বিবরণ বা বর্ণনা, সেটাকে আমি ডিডি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তো এখন এখানে ডিডি নিলাম, দেন আমি স্ল্যাশ দিয়ে ডিডিটাকে শেষ করে দিলাম, এবং ঠিক এর মাঝখানে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, সাপোজ লিখলাম মাইক্রোসফট, অনেক সময় লাগবে তা আমরা একটু সংক্ষেপে ছেড়ে দিই, হ্যাঁ। মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়ার্ড প্রসেসিং, আচ্ছা ওয়ার্ড প্রসেসর দিয়ে দিলাম, সমস্যা নেই। এবং এই লাইনটাকে আমি কি করলাম, বারবার কপি পেস্ট করলাম, অত বেশি লেখার টাইম নেই, এখান থেকে আমি ওকে, মানে বেশি হয়ে গেল মনে হচ্ছে একটু, ঠিক আছে সমস্যা নেই, বেশি করবো না, আমরা এটুকুই ক্ষান্ত থাকি। তো ডিএল আমরা লিখলাম, ডিডি দিয়ে শেষ করলাম, এই কথা তো সবাই সত্য নাকি, সবই সত্য। তো ঠিক আছে, আমরা একটু দেখে আসি বিষয়টা কি দাঁড়াইছে। তো এখানে রিফ্রেশ করেন, দেন নিচে আসেন, ঘটনাটা কি ঘটছে একটু ছোট করলেই বুঝতে পারবেন, হ্যাঁ, বড় করলে বুঝতে পারবেন না, ছোট করলে বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই যে ওয়ার্ড প্রসেসর যে জিনিসটা, এটা কিন্তু মোটামুটি একেবারে গোড়া থেকে শুরু হয়েছে, মানে একেবারে লেফট পজিশন, কোনো প্রকার জায়গা না রেখেই শুরু হয়েছে হেডলাইনটা আর কি। দেন এর যে বর্ণনাটা শুরু হয়েছে সেটার মিনিমাম এক ট্যাব বা দুই ট্যাব দূর থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আমরা যেভাবে ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে এইভাবে ঠিক এরকম একটা পজিশন দিই, এবং এই লেখাগুলো এই পজিশনে আমরা আনি। তো নিচে যদি আরেকটা দিই তাহলে সব বিষয়টা আরেকটু সহজ হয়ে যাবে। তো বিষয়টা যদি সহজ করার জন্য আমি এই একই বিষয়টা যদি নিচে আরেকবার দিই, তাহলে ঘটনাটা ঘটছে কি, চলেন একটু দেখে আসি। এখান থেকে এইটা দিবেন, দেন কপি করেন এবং এর নিচে আসেন, নিচে এসে পেস্ট করবেন। তো এখন যদি আমি সেভ করে বিষয়টা কি দেখাই, চলেন একটু রিফ্রেশ করি, দেখেন বিষয়টা এইরকম দেখাই আর কি। তাহলে আশা করি ডেফিনেশন লিস্ট সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন, যে তার হেডলাইনটা আসবে এইভাবে, বাট বিবরণটা আসবে এইভাবে। এটার নামই হচ্ছে ডেফিনেশন লিস্ট। আশা করি লিস্ট সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না। এখন আমাদের যে পর্বটা চলবে সেটা একটু দেখে নেই। যে পর্বটা হচ্ছে আপনাদের যে আমরা হেড নেব, হেডটাতে আমরা একটু মাপ যোগ করেই হেডটা নেব, ঠিক আছে। তো সাপোজ আমরা নিউ একটা পেজ নেব, নিউ একটা পেজ নিয়ে এখানে কাজ শুরু করব। তো চলেন দেখে আসি যে কিভাবে আমরা পেজটা নিয়ে শুরু করতে পারি, এবং তাতে কালার বা কিভাবে বোল্ড করতে পারি। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ লাইন যদি আমি নিই সেটাকে বোল্ড করে ঠিক লিস্ট আকারে প্রকাশ করতে পারি কিনা, এবং ওই প্যারাগ্রাফের যে স্টাইলটা থাকবে সেই স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারি কিনা, বা ফ্ল্যাশ স্ক্রিপ্টিং করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুরু করি। এখান থেকে শুরু করব, নতুন কিছু নেব। তো সমস্যা, এখান থেকে শুরু করি, নতুন করে লিখছি না। তো আমরা সাপোজ নিলাম হেড 1 নিলাম, পেজ 1তে হেড 1, দেন আমরা হেড 1টাকে স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। এবার আমরা যেটা করব, হেড 1-এর মাঝখানে লিখব সেই কথাটা, লিখব দিস ইজ দি পাওয়ার। ওকে, কথাটা লিখলাম। এখন এই কথাটাকে আমি চাচ্ছি একটু পরিবর্তন করতে। একটু পরিবর্তন বলতে কীরকম, যেমন আমি একটা এই স্টাইল দেবো, তারপর STYLE স্টাইল ইকুয়াল, তারপর আমরা ব্যাকস্ল্যাশ এই ডাবল কোট দিলাম, ডাবল কোটের মাঝখানে প্রোগ্রামিং করব, কি করব, কালারটা নিয়ে বলছি। কালার এখান থেকে কলন দিলাম, দেওয়ার পর আমি কী করবো, এখান থেকে রেড নেব।
তো রেড দেওয়ার পরে এখান থেকে স্বাভাবিকতই আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। জানেন সবাই প্রোগ্রামটা কীভাবে করতে হয়। এখন মার্জিন দেবো। মার্জিন বিষয়টা ইতিমধ্যে বুঝতে পারেননি, মানে টপ থেকে, মানে উপরে যে প্যারাগ্রাফটা থাকবে তার টপ থেকে কতটা নিচেই থাকবে, অর্থাৎ টপ 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 যদি নিই, তারপর দেন আমি কোলন নিলাম। কোলন নেওয়ার পরে টপ 50 পিক্সেল দিয়ে দিলাম, 50 পিক্সেল, অ্যান্ড এখান থেকে শেষ করে দিলাম। এবং মার্জিন লেফট, মার্জিন লেফটটাকে ওকে, মার্জিন লেফটটাকে কোলন দিলাম। কোলন দেওয়ার পরে আমরা কী করলাম, 50 পিক্সেল নিলাম, দেন আমরা এটাকে শেষ করে দিলাম। এখন যদি আমি এখান থেকে সেভ করি তো বিষয়টা ঘটনাটা কী হয় চলেন একটু দেখে আসি। আমাদের নিচে কিন্তু একটা ইয়ে চলে এসছে, হ্যাঁ, একটা হেডলাইন চলে এসছে 1, বাট এখানে যতটুকু জায়গা নিয়েছে এই জায়গাটুকুই 50 পিক্সেল, উপরে যতটুকু জায়গা নিয়েছে এতটুকুই হচ্ছে 50 পিক্সেল। এখানে দেখেন আমি যদি এটাকে ইয়ে করি তাহলে আপনি বুঝতে পারছেন যে 50 পিক্সেল আসলে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে। একটু যদি বেশি করে নিই, সাপোজ এখান থেকে 100 পিক্সেল নিলাম, একটু বাড়বে, 100 নিই, এখান থেকে যদি আমি আর 100 দিই, সাপোজ এখান থেকে সেভ দিলাম, এখান থেকে আমাকে সরি পারছে না, কারণ কি ও পিক্সেল কাউন্ট করতে পারছে না। তো আমি যদি পিক্সেল দিয়ে দিই, পিক্সেল, তাহলে ঘটনাটা কী ঘটে চলে একটু দেখে আসি। পিক্সেল দেওয়ার কারণে ও কী বলে, এবং অলরেডি দেখেন এখান থেকে 100, লেফট থেকে 100 সরে এসছে, ঠিক আছে। তো এই পিক্সেল না দেওয়ার কারণে কিন্তু ও বুঝতে পারেনি। তাহলে আপনারা কিন্তু সরাসরি যদি লিখেন, এইভাবে যদি সমস্যায় ভোগেন, তাহলে অবশ্যই কিন্তু এখানে পিক্সেল দিয়ে নেবেন, ঠিক আছে। অনেক সময় আমরা আনমনে লিখে চলে যাই, কিন্তু পিক্সেল দিতে মন থাকে না। তো ঠিক আছে, আমরা এখন হেডের নিচে একটা প্যারাগ্রাফ নেব। তো হেডের নিচে যদি একটা প্যারাগ্রাফ নিই, দেখেন পিতে প্যারাগ্রাফ, এটা আর বলা লাগছে না, দেন স্ল্যাশ নেবো, পি দিয়ে শেষ করে দেব। এবং আমরা একটা কাজ করব, পিটাকে একটু স্ট্রং করার জন্য চেষ্টা করব। স্ট্রং মানে তো বোল্ড করা, আসলে আমরা আগে বি দিয়ে বোল্ড করতাম কোনো লেখাকে, কিন্তু এখন এই যে HTML যে 5টা আমরা শুরু করছি, এই HTML 5-এ কিন্তু আমাদের কোড করতে হবে হচ্ছে স্ট্রং। তাহলে আমরা এখানে দেখেন স্ট্রং দিলাম, তো স্ট্রং অ্যান্ড ব্যাকস্ল্যাশ দিয়ে স্ট্রংটাকে আমরা শেষ করে দিলাম, স্ট্রং, ওকে। দেন আমরা মাঝখানে একটা কথা লিখলাম। কি কথাটা লিখলাম? সাপোজ প্রোগ্রামিং কোর্স, MING, প্রোগ্রামিং কোর্স, COURS, প্রোগ্রামিং কোর্স লিখলাম, দেন আমি এখান থেকে সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজ করে দেখি তাহলে ঘটনাটা কি ঘটে, এখানে দেখেন প্রোগ্রামিং কোর্স নামের একটা অপশন চলে আসলো। অথচ আমি যে হেডলাইনটাকে কি করছিলাম, মার্জিন দিছিলাম, কিন্তু উপরে থেকে দেখেন 100 পিক্সেল মার্জিন পেয়েছে, আর লেফট থেকে 100 পিক্সেল মার্জিন পেয়েছে। কিন্তু প্রোগ্রামিং কোর্স যেটা লিখছি এটা কিন্তু আর মার্জিন পাইনি। কেন মার্জিন পাইনি? কারণ এটার তো আমি স্টাইল দিইনি। যদি মার্জিন দিতাম তাহলে এই সোজা চলে আসতো, অথবা এর থেকে একটু সরে যেত। যদি 150 পিক্সেল দিতাম, এখান থেকে আর 50 পিক্সেল নিয়ে ঠিক এই সোজা লেখাটা আসতো। তো সেটা দেখাচ্ছেন, আপনারা নিজেরাই প্র্যাকটিস করে নিয়েন, সমস্যা নেই। আমি সময়ের স্বল্পতার কারণে দেখা যাচ্ছে আমি একটু চেষ্টা করছি যে সংক্ষেপে কিছু বোঝানো যায় কিনা। তো চলেন আমরা একটু দেখে আসি যে এখন OLE লিস্টটা নিব, তাই না? OLE লিস্ট, আর ব্যাকস্ল্যাশ দিয়ে কী করবো, OLE লিস্টটা আমরা শেষ করে দেবো। দেন আমরা এখন কী করবো, এখান থেকে OLE লিস্টের ভিতরে আমরা আবার লিস্ট তৈরি করব। OLE লিস্টের ভিতরে আমরা লিস্ট তৈরি করব, LI লিস্ট, দেন আমরা স্ল্যাশ নিই, LI লিস্ট শেষ করে দিলাম। দেন আমরা এটাকে বারবার যদি কপি পেস্ট করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়, সময় বাঁচে, অবশ্যই সময় বাঁচবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি সবাইকে দেখছি। এবার সাপোজ মনে করি এখানে C/ বা স্ল্যাশ C++ প্রোগ্রাম, PROGRAMING প্রোগ্রামিং দিলাম। তারপরে আমি কি করব, তারপরে দিলাম হচ্ছে অ্যাক্সেস, ACCESS, অ্যাক্সেস প্রোগ্রামিং। দেন তারপরে আমরা লিখলাম হচ্ছে ভিজুয়াল, ভিজুয়াল প্রোগ্রামিং, বেসিক, ভিজুয়াল বেসিক, এই যেটা আগে শিখতো আর কি সবাই, প্রোগ্রামিং
ওকে, তারপরে হচ্ছে দিলাম হচ্ছে জাভা প্রোগ্রামিং। ওকে, দেন আমি যদি এখন এটাকে সেভ করি, সেভ করলাম, দেন আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে রিফ্রেশ করলাম, তো নিচে আসেন দেখেন 1 2 3 4 5 এইভাবে এসছে, তাই না? এখন ওয়েলিতে আমরা যদি আনাদার লিস্ট দিই এভাবেই আসবে। আর এখানকার মূল উদ্দেশ্য ছিল যে আমরা আসলে মানে কোনো বিষয়বস্তু, প্যারাগ্রাফ বা হেডলাইন যেটাই নিয়ে আসি না কেন, সেটাকে আমরা মার্জিন দিতে পারি কিনা, মানে মার্জিন দিয়ে ডাইনে বামে লেফটে সেন্টারে পজিশনে বিভিন্ন জায়গায় সরাতে পারি কিনা। এখানে সাপোজ মনে করেন প্রোগ্রামিং কোর্স, এখানে আমি 150 পিক্সেল সরাবো, এটা হচ্ছে আমার মূল টার্গেট। তো যদি আমার প্রোগ্রামিং কোর্স এটাকে 150 পিক্সেল সরাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এখান থেকে স্টাইল দিতে হবে, স্টাইল ইকুয়াল ডাবল কোট, ডাবল কোটের মাঝখানে আমাকে লিখতে হবে মার্জিন, মার্জিন। তো মার্জিন টপ থেকে একটু সরাই নিয়ে আসি, হ্যাঁ, টপ থেকে 50 পিক্সেল মতো একটু সরাই নিয়ে আসি। এখান থেকে পিক্সেল কতটা ব্যবহার করতে হবে, দেন আমাকে এটা ব্যবহার করতে হবে। দেন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মার্জিন, MARGIN, দেন মার্জিন, তারপরে কলম দিয়ে এখান থেকে, সরি কলম না, ড্যাশ দেবেন, দিয়ে এখান থেকে লেফট, LEFT, লেফট দিয়ে কলম চিহ্ন দেওয়ার পরে এখানে আমি সাপোজ 150 পিক্সেল দিলাম, ঠিক আছে? 150 পিক্সেল দিলে ওর থেকে একটু বেশি সরে যাবে, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এখন যদি আমি সেভ দিই বিষয়টা এবং এখান থেকে রিলোড করি, দেখেন প্রোগ্রামারটা কিন্তু উপরে থেকে অনেক সরে আসছে নিচে, মানে 50 পিক্সেল মতো জায়গা পেয়েছে এখানে, আর লেফটে কিন্তু পেয়েছে 150 পিক্সেল। এখন আমাকে কিন্তু যদি এই প্রোগ্রামিংয়ের সেম টু সেম এইগুলো নিয়ে আসতে হয় নিচের এইগুলো, তাহলে এগুলোকেও কিন্তু আমাকে স্টাইল দিতে হবে। তো স্টাইল যদি দিতে হয় তাহলে আমাকে কিন্তু প্রোগ্রামিং করতে হবে যে ওয়েলের জায়গায় স্টাইল দেবো। দেন আমি সরি স্টাইল না দিয়ে আমরা সরাসরি এখান থেকে কপি করে নিয়ে আসি, এই অংশটুকু কপি করে নিই স্টাইল পর্যন্ত। তো যদি কপি করে নিই তো আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমরা এখন কী করবো, সরি এখান থেকে টপ আমরা জায়গা নেব না, টপ সাপোজ ধরেন 0, টপ কী নেব 0 পিক্সেল, ওকে, টপ 0 নিলাম, সমস্যা নেই, টপ 0 দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ দিলাম। দেখেন টপে কিন্তু 0 আছে এবং এখানে চলে এসছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে সাজানো গেছে। এটাই ছিল আসলে লিস্টের ব্যাপার স্যাপার। তো আমরা আজকে অনেক ধরনের লিস্ট শিখলাম, আর মূলত HTML5 বা HTML যাই বলেন না কেন এতগুলো লিস্টই আমাদের প্রয়োজন হয়। তাহলে এই বলে আজকে টিউটোরিয়াল এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।